ভারত ভারত আবার কি? কিসের ভারত? পেহেলগামে হত্যা হয়েছে, তার কি প্রমাণ? টঙ্গী ঘাটিতে হামলা করবে কেন? কত ঘটনা হয়েছে পেহেলগামে, কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? কেন ভারত নিরীহ পাকিস্তানিদের হত্যা করেছে? ভারতের উচিত ছিল পাকিস্তানের সাথে বসে উগ্রপন্থী ধ্বংসের ব্যাপারে আলোচনা করা। পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা, এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত। আর এই আন্দোলন রাস্তায় রাস্তায় যখন ঘটছে, তখন অন্যদিকে চীন অরুণাচলের নাম পরিবর্তন করছে। এই ক্রোনোলজিটা নিয়েই আজকে আমি আলোচনা করব। China has chosen this time to make another move. It is targeting Arunachal Pradesh again. It has issued a new list of names where it has given Chinese names to Indian land. কয়েক বছর আগেও আপনারা শুনেছেন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই স্লোগান কেবল রাস্তায় নয়, দেশের অন্তরে অভ্যন্তরেও গুঞ্জন তুলেছিল। भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह। দেশের কয়েকটা নামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে জেএনইউ, যাদবপুর ইউনিভার্সিটি কিংবা কমিউনিস্ট পার্টির নেতা, ছাত্র সংগঠন, আচ্ছা তারা কি শুধু প্রতিবাদ করে, নাকি এর পেছনে রয়েছে কোনো বিপজ্জনক আদর্শিক ষড়যন্ত্র? আমি আপনাকে দেখাবো এর ভেতরের ইতিহাস, সেই ইতিহাস যা চুপ করে গিলছে একটা গোটা প্রজন্মকে। ভারতের বুকে কিছু বিশ্ববিদ্যালয়ের কি আদর্শের আড়ালে দেশভাগের স্বপ্ন দেখছে? না হলে কেন জেএনইউ হোক, যাদবপুর হোক, কিছু অংশে আজও শোনা যায় ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান? আর কারা রয়েছে এই বুদ্ধিজীবী জোটের পেছনে? শুধু আদর্শ, নাকি আছে বিদেশি মদত? এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন ওই বা জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কমিউনিস্ট পার্টির দলগুলো বারবার ভারত বিরোধী আন্দোলনের পক্ষে দাঁড়ায়? আর এই প্রশ্নটা হঠাৎ করে ওঠেনি, এটা কোনো একদিনের আন্দোলন নয়, কোনো একক ঘটনার প্রতিফলন নয়, এটা অনেক বড় আদর্শিক, কাঠামোগত এবং ইতিহাসগত বাস্তবতা এর পেছনে রয়েছে। এই ঘটনাগুলোর শিকড় খুঁজতে হলে আমাদের যেতে হবে স্বাধীনতার পরবর্তী ভারত, কোল্ড ওয়ার এবং বামপন্থার ভারতীয় শিক্ষায় অনুপ্রবেশ পর্যন্ত। আজ আমি যা আলোচনা করব তার সোর্স, তার বই, তার আর্টিকেলস সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে কিন্তু চেক করে নিতে পারেন এবং প্রত্যেকটাই ইতিহাস ধরে, তথ্য ধরে, সত্যের একটা দলিল নিয়ে আমি আলোচনা করছি। চলুন চ্যাপ্টার 1-এ আলোচনা করব দ্য ইডিওলজিক্যাল আর্কিটেকচার, ইম্পোর্টেড মার্কসিজম, ইন্ডিজিনিয়াস র্যাডিক্যালিজম, অর্থাৎ আদর্শিক কাঠামো, বিদেশি মার্ক্সবাদ আর ঘরোয়া চরমপন্থা। জেএনইউ হোক বা যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়গুলো একসময় বুদ্ধিবৃত্তিক মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসগুলোতে একতরফা বামপন্থী মতাদর্শের দখল করতে শুরু করেছে, মূলত মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাওবাদের ভিত্তিতে। 1950-60-এর দশকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই, পরে সিপিআইএম পরিকল্পিতভাবে শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেছে। তাদের ছাত্র সংগঠন যেমন এসএফআই হোক, এআইএসএফ হোক, এআইএসএ হোক বা ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কাঠামো, ক্লাস স্ট্রাগল, বিপ্লব, সাম্রাজ্যবাদের বিরোধিতা এগুলো শিখিয়ে শিক্ষার্থীদের এক ধরনের রাষ্ট্রবিরোধী দৃষ্টিভঙ্গি তৈরি করতে শুরু করে। চ্যাপ্টার 2, দ্য কোল্ড ওয়ার লেগাসি, কেজিবি, কালচারাল ফ্রন্টস অ্যান্ড রেড কারিকুলাম, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ এবং তার পাঠ্যসূচি, কেজিবি, সাংস্কৃতিক ফ্রন্ট এবং লাল ইতিহাস। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ হওয়া এবং রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড প্রভাব বিস্তার করে। দ্য মিত্রখাইন আর্কাইভ 2 বই অনুসারে কেজিবি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, শিক্ষাক্ষেত্রে ও মিডিয়ার মধ্যেও অর্থ এবং আদর্শিক প্রভাব ছড়িয়েছে। নভস্তি
সোভিয়েত সংবাদ সংস্থা ভারতের প্রচুর পাবলিশারকে প্রো সোভিয়েত লেখার জন্য অনেক মূল্য দিত। সেই সময় প্রচুর টাকা তারা পেত। জেএনইউতে একটি বিশেষ ধরনের পাঠ্যক্রম গড়ে ওঠে যেখানে ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রামের গৌরবকে বুর্জোয়া বলে প্রচার করা শুরু হতে থাকে, ব্যাখ্যা করা হতে শুরু করে। চ্যাপ্টার 3, ইনস্টিটিউশনাল ক্যাপচার, দ্য ফ্যাকাল্টি, দ্য ইউনিয়নস, দ্য সিলেবাস। অর্থাৎ প্রাতিষ্ঠানিক দখল, শিক্ষক, ইউনিয়ন এবং সিলেবাস। 80-র দশকে জেএনইউ এবং যাদবপুরের বেশিরভাগ প্রফেসর এবং প্রশাসনিক বা অ্যাডমিন পদে ছিল বামপন্থী মতাদর্শের লোকজন। আর এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি ছিল বামপন্থী নীতি নির্ধারকদের একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। নিয়োগ পার্টির অনুগত্যদের অধিকার দেওয়া হতো, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে অনিলায়নের কথা শুনেছি। একবার ভেতরে ঢুকতে পারলে আবার পরবর্তী প্রজন্মকে সেই আদর্শে তৈরি করতে পারতেন। এই শ্রেণীর শিক্ষকরা পাঠ্যক্রমে মার্ক্সবাদ ও রাষ্ট্রবিরোধী দৃষ্টিভঙ্গি ঢুকিয়ে দেয়। ছাত্র সংসদ নির্বাচনকে এরা নিয়ন্ত্রণ করেন। বক্তৃতা ও সেমিনারে রাষ্ট্রকে ব্রাহ্মণ্যবাদী কাঠামো, ওয়ার্ডগুলো খুব পরিচিত আপনাদের, বা হিন্দু ফ্যাসিবাদের হাতিয়ার হিসাবে চিহ্নিত করা শুরু হতে থাকে, যার ফলাফল বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয় এক প্রজন্মের র্যাডিক্যাল শিক্ষার্থী, স্টুডেন্ট, যারা ভারত রাষ্ট্রকে নয় বিপ্লব ও ধ্বংসকে গৌরব বলে মনে করতে শুরু করে। চ্যাপ্টার 4, কনফুসিয়াস ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চায়নাস সাইলেন্ট একাডেমিক ইনফ্লার্টেশন। অর্থাৎ ভারতে কনফুসিয়াস ইনস্টিটিউট, চীনের নীরব একাডেমিক অনুপ্রবেশ। আপনাদের মধ্যে বেশিরভাগ অনেকেই জানেন না, কিন্তু 2009 সালে ভারতের একাধিক নামী বিশ্ববিদ্যালয়গুলোতে কনফুসিয়াস ইনস্টিটিউট কার্যকর ছিল। একাডেমিক পার্টনারশিপের নামে চীনা সংস্কৃতি শেখানোর আড়ালে এবং এই শান্তিপূর্ণ ভাষা সংস্কৃতির বিনিময়ে এর আড়ালে ছিল চীনের কৌশলগত প্রভাব বিস্তারের একটা পরিকল্পনা, যেটা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর সরকার এই পার্টনারশিপগুলো হঠাৎ করে স্থগিত করে দেয়। এখন প্রশ্ন হলো, কি ছিল এই কনফুসিয়াস ইনস্টিটিউট আর কেন ভারত সরকার এগুলো বন্ধ করতে বাধ্য হয়? চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই। কনফুসিয়াস ইনস্টিটিউট বা সিআই হলো চীনের সরকার পরিচালিত ভাষা ও তথ্য সংস্কৃতি কেন্দ্র, যা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ উদ্যোগে চলে। নামমাত্র চীনা ভাষা শেখানো হলো অনেক দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া এই ইনস্টিটিউটগুলোকে চীনা কমিউনিস্ট পার্টি সিসিপির প্রোপাগান্ডার হাতিয়ার বলে অভিহিত করে। আর এই ইনস্টিটিউটগুলো চলে চীনের হানবান অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা পার্ট হিসাবে এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে। চীন পাঠায় শিক্ষক, বই এবং অর্থ, আর ভারত দেয় জমি, পরিকাঠামো, ছাত্রছাত্রী। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কনফুসিয়াস ইনস্টিটিউট ভারতে এলো কিভাবে? ভারতে প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট তৈরি হয় মুম্বাই ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর সঙ্গে চুক্তি করে, এবং এর পরে আরও কিছু চুক্তি হয়, যেমন জেএনইউতে চীনা ভাষার ক্লাসরুম স্থাপন এবং সেই সাথে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং স্কুল অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ কলকাতা একটা প্রাইভেট পার্টনারশিপ এখানে তৈরি হয়। এবং এই যে এমওইউগুলো সরকারের খোলাখুলি তত্ত্বাবধান ছাড়াই কিন্তু সই হতো। অধিকাংশ সময় চীনা দূতাবাসের মধ্যস্থতায় হতো। চীন থেকে পাঠানো শিক্ষকরা শুধুমাত্র চীনা ভাষা নয়, চীনের যে সংস্কৃতি এবং একতরফা যে ভূ রাজনীতি বা গ্লোবাল যে অ্যাগ্রেশন, সেইগুলোর দৃষ্টিভঙ্গিকেও শেখানো হতো। ভারতে ছাত্রদের নিয়মিত চীনে পাঠানো হতো, সেখানে তিব্বত, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরকে চীনের অংশ হিসাবে দেখানো হতো। গোয়েন্দা রিপোর্ট এবং আশঙ্কা 2017 সাল থেকেই ভারতে গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু সতর্ক করছিল, এই ইনস্টিটিউটগুলোর মাধ্যমে চায়না সফট টেকনোলজি, সফট পাওয়ার ভারতের নতুন প্রজন্মকে প্রভাবিত করতে শুরু করেছিল। এবং গোয়েন্দাদের প্রধান উদ্বেগ ছিল ভারতীয় ছাত্রদের চীনা অবস্থান নিয়ে প্রশিক্ষিত করা। তিব্বত, তাইওয়ান, হংকং ইত্যাদি
মধ্য দিয়ে চীনার মতবাদ প্রচার করা চীনা শিক্ষকরা কখনো কখনো সিসিপি বা মানবাধিকার বিষয়ের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এড়িয়ে যেতেন। আর চীনের অর্থে চলা প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেন ছিল অস্বচ্ছ এবং ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের সাথে সরাসরি সংযুক্ত ছিল সিসিপির একটা শক্তিশালী প্রোপাগান্ডা উইং। গালওয়ানের পর ভারত সরকার কঠোর পদক্ষেপ নেয় এবং 2020 সালে গালওয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয়েছিল চীন ভারতের একটা নতুন মোড় ঘোরানো ঘটনা, 20 জন ভারতীয় সেনার মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এরপর ভারত সরকার সমস্ত চীনা একাডেমিকের যে চুক্তিগুলো পুনর্বিবেচনা করবার জন্য নির্দেশ দেয়। 2020 সালের জুলাই মাসে সব কনফুসিয়াস ইনস্টিটিউটের মৌগুলোকে স্থগিত করা হয়, নতুন চীনা ভাষা পার্টনারশিপ অনুমোদনগুলো বন্ধ করা হয়, ইউজিসি AICTE কে সমস্ত আন্তর্জাতিক মৌ বা MOU যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এই পদক্ষেপ ভারত, আমেরিকা এবং ইউরোপের সুরে সুর মিলিয়ে চীনা প্রভাব রোধ করার একদম প্রথম সারিতে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য এর মানে কি? এই ঘটনাগুলো দেখিয়ে দেয় শিক্ষাগত বিনিময় কিভাবে কোনো দেশের নীতিগত অনুপ্রবেশের গেটওয়ে হয়ে উঠতে পারে। কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনের জন্য ছিল শুধুমাত্র ভাষা শেখানোর জায়গা নয়, বরং একটা সফট পাওয়ার টুল যা ভবিষ্যৎ ভারতীয় ডিসিশন মেকারসদের ওপর সিসিপির দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়া। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সে ব্যাপারে এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন। সমস্ত বিদেশি MOU স্বচ্ছভাবে প্রকাশ করা, বৈদেশিক যে লেনদেন এবং পাঠ্যক্রমগুলো গভীরভাবে সেইখানে পর্যালোচনা করা, চীন ও তার নীতির বিষয়ে নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ পাঠ্যক্রম চালুর ব্যাপারে যথেষ্ট সজাগ থাকা। এবং কারণ আজকে বিশ্বে সার্বভৌমত্বের লড়াই কেবল সীমান্তে নয়, ক্লাসরুমেও চলে। চলুন এর পরের চ্যাপ্টার 5, রেড টেরার অন ক্যাম্পাস ফ্রম নকশালবাড়ি টু বস্তার, অর্থাৎ লাল সন্ত্রাস কোথায়? নকশালবাড়ি থেকে বস্তার পর্যন্ত। জেএনইউ বা যাদবপুর বা এই ধরনের ইউনিভার্সিটিগুলো কিংবা কমিউনিস্ট কেবলমাত্র একটা মতাদর্শ নয়, অনেক ক্ষেত্রে সরাসরি মাওবাদী সহিংসতার প্রতি সহানুভূতিশীল সমর্থক বলেই কিন্তু প্রমাণিত হয়েছে, বারবার হয়েছে। NIA এবং IB রিপোর্টগুলোতে বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, প্রাক্তন ছাত্র এবং অধ্যাপক গ্রামীণ মাওবাদী আন্দোলনের জন্য শহরে রিক্রুটমেন্ট লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকেন। 2010 সালের একটি IB রিপোর্ট অনুযায়ী মেট্রোপলিটন শহরগুলোতে একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাওবাদী সংগঠনের রিক্রুটমেন্ট, ফান্ড মুভমেন্ট এবং মিটিংয়ের সাপোর্ট দেওয়া হতো। একটা চাঞ্চল্যকর ঘটনা হলো কোবাদ গান্ধী, যিনি ভারতের শীর্ষ মাওবাদী নেতাদের একজন, তিনি জেএনইউ ক্যাম্পাস এবং শহরের শিক্ষিত সমাজকে ব্যবহার করেছেন তার গোপন কার্যকলাপের জন্য। নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব, অর্থাৎ চ্যাপ্টার 6, দ্য আরবান নকশাল ইকোসিস্টেম কয়েন্ট অ্যান্ড কনফার্মড, অর্থাৎ আরবান নকশাল সংখ্যা থেকে সত্যি। আরবান নকশাল শব্দটা বিবেক অগ্নিহোত্রী দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে যে এটা কেবলমাত্র একটা শব্দ নয়, বরং একটা পরিকাঠামো। এদের মধ্যে কারা রয়েছেন? এদের মধ্যে রয়েছেন সাংবাদিক, আইনজীবী, প্রফেসর, NGO কর্মী, যারা খোলাখুলিভাবে মাওবাদী হিংসার সমর্থন করে, রাষ্ট্রকে দমনকারী হিসাবে চিহ্নিত করে এবং আন্দোলন নামে দেশকে টুকরো করার কথা বলে। 2016 সালে জেএনইউর কাণ্ডের কথাই বলুন না, ভারত তেরে টুকরে হোঙ্গে যে স্লোগান ছিল, এই স্লোগান ছিল এই পরিকাঠামোরই একটা প্রকাশ্য রূপ মাত্র। চ্যাপ্টার 7 আমি আলোচনা করব দ্য পলিটিক্যাল সিল্ট, ওয়াই নো অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক রক্ষা কবচ, বিচারহীন স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে এমন অবস্থান নেওয়ার পরেও এই ব্যক্তিবর্গদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? কারণ বামপন্থী দলগুলো এই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত চিন্তার গড় বলেই প্রচার করে। কংগ্রেস বহুবার তাদের রাজনীতি রক্ষা করতে গিয়ে এই বুদ্ধিজীবীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। বিচার বিভাগের কিছু অংশ এবং পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে দমন নীতি হিসেবেও কিন্তু প্রচার করে। আপনারা দেখবেন
বারবার এই ঘটনাটাই কিন্তু ঘটে থাকে। ফলে স্পষ্ট রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েও তারা কিন্তু সবসময় নিরাপদ থেকে গেছে। চ্যাপ্টার 8, দ্য ওয়েপেনাইজেশন অফ আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ পরিচয় রাজনীতির রাজনীতি। এই গোষ্ঠীগুলো কেবলমাত্র রাষ্ট্রবিরোধী নয়, তারা পরিচয় ভিত্তিক রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কি থাকে তাদের এজেন্ডায়? দলিত অধিকার, মুসলিম সংখ্যালঘু বিষয়, উপজাতি বিচ্ছিন্নতাবাদ, কাশ্মীর ইস্যু, এই সব বিষয়কে তারা নিয়ে রাষ্ট্রকে আক্রমণের পুঁজি হিসেবে ব্যবহার করে। আজাদি হোক বা ব্রেক ইন্ডিয়ার মতো আন্দোলনগুলো আসলে সংবিধান পরিবর্তনের নয়, বরং ভারত ভাঙনের স্লোগান। চলুন এবার পরবর্তী চ্যাপ্টার 9-এ ফরেন ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্লোবাল ইকো চেম্বার্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিদেশি প্রভাব। জর্জ সোরস থেকে শুরু করে চীনের হাতছানি, বৈদেশিক মিডিয়া, বিদেশি দাতাদের সমর্থন এবং এই রাষ্ট্রবিরোধী বুদ্ধিজীবীদের জন্য একটা বর্ম তৈরি করেছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন জর্জ সোরস থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা জেএনইউ এবং যাদবপুরের মতো আন্দোলনকে স্বাধীনতার লড়াই বলে প্রচার করে। চীন দীর্ঘদিন ধরে মাওবাদী এবং উত্তর পূর্ব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মতাদর্শিক এবং আর্থিক সাহায্য দিয়েছে। কিছু ইউটিউব এবং টুইটার অ্যাকাউন্টকে চীনা প্রভাবিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে কিন্তু কটাক্ষ করে। আপনারা চোখ কান খুললেই বুঝতে পারবেন কারা সেই সব ইউটিউব এবং টুইটার চ্যানেলে রয়েছে। এবার চ্যাপ্টার 10, দ্য সাইকোলজিক্যাল রিপ্রোগ্রামিং অফ ইউথ, অর্থাৎ স্টুডেন্টদের মানসিক দিক থেকে কিভাবে প্রোগ্রামিং করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষেই যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, সেখান থেকেই তাকে শেখানো হয় রাষ্ট্র মানেই দমন, সেনাবাহিনী মানেই ব্রাহ্মণ্যবাদী নিপীড়ন, আর জাতীয়তাবাদী মানেই উগ্র হিন্দুত্ব। এভাবে 3 থেকে 5 বছরে স্টুডেন্টরা একটি রাষ্ট্রবিরোধী চিন্তায় মানসিকভাবে ঢুকে পড়ে এবং তারা বিশ্বাস করতে শুরু করে রাষ্ট্রই সমস্যার মূল, সমাধান নয়। নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 11, দ্য রোড অ্যাহেড, রিফর্ম অর রুইন। তার মানে সামনে কি আসতে চলেছে, সংস্কার না একটা ধ্বংস? প্রশ্ন একটাই, যে এই ধারার ভবিষ্যৎ কি? অবাধ চিন্তা অবশ্যই থাকা উচিত, কিন্তু যখন সেই স্বাধীনতা সহিংসতা এবং রাষ্ট্র ভাঙার রূপ নেয়, তখন কিন্তু প্রতিরোধ জরুরি। সরকার এফসিআরএ লাইসেন্স বাতিল করেছে, অনেক বিদেশি অনুদান, অনেক এনজিওর ক্যান্সেল করেছে লাইসেন্স। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পাঠ্যক্রমের জন্য নতুনভাবে যাচাই করা শুরু করেছে। ইউএপিএ এবং সন্ত্রাস বিরোধী আইন শহরেও প্রয়োগ করা শুরু হয়েছে। কিন্তু আসল পরিবর্তন তখনই আসবে যখন অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজ নিজে সিদ্ধান্ত নেবে। শিক্ষা হবে বিকাশের হাতিয়ার, বিপ্লবের নামে ধ্বংস নয়। কারণ আজ দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শের নামে দেশ বিরোধী চেতনা ছড়ানো হচ্ছে। কিভাবে বৈদেশিক ফান্ডিং, রাজনৈতিক ঢাল আর মিডিয়ার একচোখা প্রতিবেদন তৈরি করে আরবান নকশাল ফ্যাক্টরি তৈরি করছে। এবং কয়েক দশক ধরে রাজনৈতিক আদর্শিক আর বিদেশি প্রভাব আমাদের কিছু নামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক এবং বিশেষ করে কমিউনিস্টদের মধ্যে একটা রাষ্ট্রবিরোধী চিন্তার আঁতুড়ঘর তৈরি করেছে। আপনার সন্তান, ভাই বা বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন, জানান তারা কি ভাবছে আর কিভাবে ভাবতে বাধ্য হচ্ছে। আমার এই আলোচনার বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার সত্যি চোখের পাতা খুলে দেয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সেই সব মানুষদের শেয়ার করবেন যাদের সত্যি ভাবনা চিন্তার ক্ষেত্রে পরিবর্তন করা দরকার আছে। তাই ঘরে বসে বিপ্লব নয়, ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলুন। কারণ দেশ যখন প্রশ্নের মুখে, তখন চুপ থাকা মানে সহযোদ্ধা হওয়া এবং বিশ্বাসঘাতকদের পাশে থাকা।